বিধাননগর আদালতে বিচারকের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে এরকমই হাইকোর্ট নির্দেশ দিয়েছে। আদালতের চাপে এবার মামলা প্রত্যাহার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলা প্রত্যাহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কবে গলার স্বর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। সবকিছুর একটা সীমা আছে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হবে মন্তব্য করেছেন বিচারপতি। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষা কবচ দিয়েছে, সেটা প্রত্যাহার করে নেওয়া হবে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত থেকে রক্ষা কবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন কি করে? এটা কি ধরনের আচরণ? প্রশ্ন করেছে আদালত। গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশেই আপনি গলার স্বর দিতে বাধ্য জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তার মক্কেল হাজিরা দেবেন, ডিমছোড়া থেকে রক্ষা করুন সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয় তা নিশ্চিত করবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের। বিভিন্ন সময় অর্থাৎ প্রচারের সময় বিধানসভা নির্বাচনে এই ডিজে নিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ, যে কণ্ঠস্বরের নমুনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে। এ নিয়ে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ কি বলেছেন শোনাবো। যার ভয় যে মিডিয়া থেকে পালিয়ে বেড়ায়, মানুষের কাছ থেকে মানুষ জবাব চাইলে তার উত্তর দেয় না, দীর্ঘদিন ধরে সে এখন সম্মানীয় কোর্ট যখন নির্দেশ দিচ্ছে তারপরেও সহযোগিতা করছে না, তো বুঝতেই পারছেন এটা সবাই জানে যে ভয় কাদের হয়। যারা চোর তাদের ভয় হয়, যারা ডাকাত তাদের ভয় হয়, যারা সৎ মানুষ তারা কখনো আইনকে ভয় পায় না। আইনের রক্ষক, আইনের যারা আইন শৃঙ্খলা দেখেন, পুলিশ প্রশাসন, সিআইডি, তাদের থেকে, পুলিশের থেকে কখনো সাধারণ মানুষ ভয় পায় না। সাধারণ মানুষ আশাবাদী হয় যে পুলিশ আছে, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য। সেখানে যিনি ভয় পাচ্ছেন বুঝতে হবে তার মন কোন দিকে আছে। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের যে অন্যতম কর্মসূচি সেবাশ্রয়, তা ঘিরে এবার নতুন অভিযোগ। সেবাশ্রয় কর্মসূচিতে দেখিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। অভিযোগ দায়ের করা হয় নার্ভের চিকিৎসা করাতে গিয়ে সেবাশ্রয়ের দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, এরকমই দাবি পরিবারের। থানায় অভিযোগ দায়ের ওই মহিলা মালতী বিশ্বাসের পরিবারের। থানায় অভিযোগ করার সময় পরিবারের সঙ্গে ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। রবীন্দ্রনগর থানা এলাকায় এক মহিলার সঙ্গে ঘটেছে এমন ঘটনা। সেবাশ্রয় কর্মসূচিতে হওয়া গাফিলতির জেরেই অসুস্থ মালতী বিশ্বাস, অভিযোগ বিজেপি নেতার।
আবারও সেবাশ্রয় নিয়ে অভিযোগ। এবার অভিযোগ দায়ের হলো রবীন্দ্রনগর থানাতে। অভিযোগ দায়ের করলেন রবীন্দ্রনগরেরই এক বাসিন্দা মালতী বিশ্বাস। মালতী দেবী তিনি গিয়েছিলেন সেবাশ্রয় ক্লিনিকে। তার সমস্যা ছিল হাঁটুর যন্ত্রণা। তিনি ডাক্তার দেখাতে যান। সেবাশ্রয় ক্যাম্পের ডাক্তাররা জানিয়ে দেন যে তার পায়ের সমস্যা রয়েছে, ওষুধ খেতে হবে। তার কাছে যে ডকুমেন্টস রয়েছে তা বলছে যে তিনি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন গত বছরের অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। 6 তারিখ তাকে ওষুধ দেওয়া হয়। তিনি সেই ওষুধ খেতে শুরু করেন, ব্যথা কমে না। আবার তিনি 8 তারিখ সেবাশ্রয়ের মডেল ক্যাম্পে যান এবং তারপর সমস্যা কমে না। তাকে চিকিৎসকরা যে ওষুধ দেন সেই ওষুধ তিনি গোটা ফেব্রুয়ারি মাস, গোটা মার্চের 19 তারিখ পর্যন্ত গত বছরের খেয়ে গিয়েছিলেন। তারপরে যখন তিনি আবার যান তখন তাকে বলা হয় যে সরকারি হাসপাতালে রেফার হতে হবে, সরকারি হাসপাতালে যেতে হবে। তারপর প্রথমে এমআর বাঙ্গুর, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে গিয়ে অস্ত্রোপচারের পর তার ডান পা হাঁটুর নিচ থেকে বাদ দিতে হয়। এখন তার সম্বল বলতে এই নকল পা এবং এই যে তার চলার সম্বল, হাঁটাচলা করার জন্য ঘরের মধ্যে এই ওয়াকার, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এখানে হাঁটা চলার জন্য অন্যান্য সরঞ্জাম। এই এক পা নিয়ে তিনি প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড় করে ঘরে রয়েছেন। তিনি গিয়েছিলেন তার পরিবারের সদস্যদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে একটা বিহিত করতে। তিনি চাইছিলেন যে এই সমস্যাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন এবং তিনি একটা ব্যবস্থা করুন। কিন্তু দিনের পর দিন 4বার 5বার, কখনো কালীঘাটের বাড়িতে, কখনো ডায়মন্ড হারবারের অফিসে, কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছানো যায়নি। কখনো সুমিত রায়, কখনো অয়ন ঘোষ দস্তিদার পর্যন্ত গিয়ে আটকে যেতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানানোর সুযোগটাও তারা পাননি। আর তাই এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তাতে রয়েছে আরো অনেকের নাম যারা এই অঞ্চলে সেবাশ্রয় ক্যাম্পের সঙ্গে যুক্ত ছিলেন। তারা চাইছেন এই ঘটনাটা তদন্ত করুক পুলিশ। আর এই নিয়ে সেবাশ্রয়ের নানান কেলেঙ্কারির 4টি অভিযোগ জমা পড়ল বিভিন্ন থানাতে। প্রথমে ডায়মন্ড হারবার, তারপর বিষ্ণুপুর, তারপর পারুলিয়া কোস্টাল থানা, আর এবার রবীন্দ্রনগর। সেবাশ্রয়ের জল কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর। বারাসাত মেডিকেল কলেজের অব্যবস্থায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল ভবনের বিভিন্ন অংশে ছাদ ভাঙা, যেখানে সেখানে বিড়াল ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালের সাফাইয়ের অবস্থাও ভালো নয়। গতকাল সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে এসব দেখে ক্ষোভ প্রকাশ করেন শারদ দত্ত মুখোপাধ্যায়। কালকে স্বাস্থ্যমন্ত্রীর আমাদের এখানে হাসপাতালে আচমকা পরিদর্শনের ফলে উনি আমাদের কিছু কিছু নির্দেশ দিয়ে গেছেন। হাসপাতালের বেশ কিছু জায়গায়, কয়েকটি জায়গায় লোকালি আর কি পরিচ্ছন্নতার অভাব দেখা গিয়েছিল। সেটা উনি আমাদেরকে দেখিয়ে বলেছেন এবং তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। সেই হিসাবে সেই ব্যবস্থা, এবং উনি যে বলেছিলেন যে যারা এর জন্য রেসপন্সিবল তাদেরকে বিরুদ্ধে যাতে তার কারণ দর্শানোর চিঠি করা হয়, তো সেই হিসাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। 12 জনকে শোকজ করছি এবং আমরা আবার উনি এটাও বলে গেছেন যে আমাদের অনেক কিছু নেই, সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন। সেটাও আমরা আজকের মধ্যেই ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আর গতকালই সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে যান শারদ দত্ত মুখোপাধ্যায়। আর এই অব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কি বলেছিলেন তিনি শোনাবো। এখনো ভিজিট শেষ হয়নি, সারপ্রাইজ ভিজিটে এসেছিলাম, সুতরাং আমি রিয়েল পিকচার, আসল ছবি দেখতে পাই। না, বাথরুমের অবস্থা আরও সাংঘাতিক, শোচনীয়। ও যা বালতি আছে ওখানে মানে জঞ্জালা কেউ রাখবে না, সেটা রুগীদের দেওয়া হয়েছিল। দেখে মেডিকেল কলেজে এরকম পরিকাঠামো কি বলবেন? তো সেটাই তো, সেই ঠিক করার জন্যই আসা। কাউকে দোষ দিয়ে লাভ নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দোষ। সে রাজ্য সরকারে যেই থাকুক না কেন, এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যেই বানাক না কেন, বোঝা এখন আমার কাঁধে। বোঝাকে হালকা করার দায়িত্ব আমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।